দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি প্রশ্নোত্তর অনুষ্ঠানের। সঙ্গে আছেন ঝর্ণা রহমান, বিশিষ্ট কথা সাহিত্যিক এবং অধ্যাপক। আপা, আপনার কলেজটার নামটা একটু বড়, মনে রাখতে পারিনি, কি যেন নাম ছিল? আমার কলেজের নাম বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। সেই কলেজে অধ্যাপনা করেছেন কত বছর? আমি ওই কলেজে চাকরি করেছি ৩৫ বছর। ৩৫ বছর। আপনাকে স্বাগত জানাই প্রশ্নোত্তর অনুষ্ঠানে। অনেক আপনি ধন্যবাদ। আমি লেখক জীবনের নানা স্তর পার করেছেন এবং লেখক সত্তা নিয়ে এগিয়ে গেছেন। শুরুতেই যেটা জানতে চাইবো, লেখক সত্তার একটু পরে কথা বলবো। এই যে অধ্যাপনাটা যেহেতু শুরু করেছি, ৩৫ বছর অধ্যাপনা করেছেন এবং এটা একটা স্বপ্ন ছিল কি আপনার যে আমি অধ্যাপনা করব? না, সেরকম স্বপ্ন ছিল না। আমি কি করব বড় হয়ে, আদৌ কিছু করতে পারবো কিনা এরকম কোনো স্বপ্নই ছিল না। কারণ আমি যখন স্কুলে পড়ি তখন আমার বিয়ে হয়ে গেছে। জি, মানে এসএসসি পরীক্ষারও আগে। আচ্ছা। কাজেই আমার জীবনটা কি হবে, আমি কি হব, এগুলো আমি চিন্তাই করতে পারিনি। এটা ধীরে ধীরে হয়েছে। তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে। সে জীবনের নিয়মে এটি হয়ে গেছে। তবে আমি যখন শিক্ষকতায় ঢুকেছি, তখন আমার মনে হয়েছে যে হ্যাঁ, এটা আমার একটা মনের মতো পেশা বটে। কারণ সেখানে আমি যা জানি, আমি যা অনুভব করি, যে সমস্ত আদর্শ নিয়ে আমি চলতে চাই, সত্যিকারের মানুষ হিসাবে বেঁচে থাকতে হলে কিভাবে চলতে হবে, এই জিনিসগুলো আমি যা ভাবি সেগুলো আমার ছাত্রছাত্রীদেরকে আমি শেখাতে পারবো, সেরকম একটা জায়গা হচ্ছে শিক্ষকতা। তো সেজন্য আমার মনে হয়েছে ভালোই হয়েছে। তো পরবর্তী সময়ে আমি বিসিএস কোয়ালিফাইও করেছিলাম, সেটা ছিল প্রশাসনে। যদি আমি প্রশাসনে যেতাম, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারও এসেছিল, তাহলে হয়তো সেক্ষেত্রেও আমি আমার ভালোটা আদর্শটা দিতে পারতাম। কিন্তু আহ, আমার তখন জীবনে নানান রকম সমস্যা ছিল, প্রতিবন্ধকতা ছিল। সেগুলো অতিক্রম করে শেষ পর্যন্ত আমার আর প্রশাসনে যোগদান করা সম্ভব হয়নি। আমি শিক্ষকতার মধ্যেই রয়ে গেছি এবং এটা আমার ভালো লেগেছে জীবনের, মানে শিক্ষকতা জীবনের শেষ দিন পর্যন্ত। যেটা জানতে চাইছি যে কলেজ, বিশ্ববিদ্যালয়ে তো নানা রকমের নাম থাকে। কিন্তু আপনার যে প্রতিষ্ঠানটির নাম বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ জি। কলেজ। বীরশ্রেষ্ঠ একটা স্বাধীন জাতিসত্তাকে তৈরি করবার জন্য নূর মোহাম্মদ তার জীবনকে উৎসর্গ করেছিলেন। সেই নামটি কি আপনাকে অনেক সময় কি অনুপ্রাণিত করত? কিংবা উজ্জ্বল করে দিত বা এক ধরনের শ্লাঘা অনুভব করতেন আপনি? নিশ্চয়ই আমি আমাদের যে ৭১-এর মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে ৭ জন মাত্র বীরশ্রেষ্ঠ আছেন। তাদের মধ্যে ২ জনই হচ্ছে বাংলাদেশ রাইফেলস, যেটা সংক্ষেপে বিডিআর। পরবর্তীতে বিজিবি। ২০০৯ এ এটার নাম পরিবর্তন হয়েছে বিডিআর ট্র্যাজেডির কারণে। হুম, এটা বাংলাদেশ বর্ডার গার্ড জি। বিজিবি হয়েছে। সে যাই হোক, তো সেখানে ২ টো প্রতিষ্ঠান আছে ২ জন বীরশ্রেষ্ঠের নামে, এবং এই ২ জন হচ্ছেন ওই বিডিআর সৈনিক। জি, তারা একজন হচ্ছেন নূর মোহাম্মদ, আরেকজন হচ্ছেন মুন্সি আব্দুর রউফ। জি। তার নামেও একটা কলেজ আছে। তো এটি তো আমাকে অনুপ্রাণিত করে, এবং শুধু বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ বা বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ তারাই নন, শুধু ৭ জন বীরশ্রেষ্ঠই নন। আমাদের মুক্তিযুদ্ধে এমন অনেক আম শহীদ আছেন, গাজী আছেন, যারা নিজের জীবনকে তুচ্ছ করে আম যুদ্ধ করেছেন দেশকে স্বাধীন করার জন্য। এবং স্বাধীনতার জন্য যে আত্মদান, যে আত্মত্যাগ, যে মানে পীড়ন হয়েছে, সেটার কোনো তুলনা নাই। এখনকার সময়ে সেই দৃশ্য, সেই ঘটনা, আ সেই অবস্থাগুলো বুঝতে পারে না। এখনকার প্রজন্ম জানারও চেষ্টা করে না, জানেও না, এবং জানাতে চাইলেও তাদের কাছে সেটি ভালো লাগে না। কারণ এখনকার প্রজন্মের সামনে অনেক রকম প্রলোভন, জীবনের বহুমাত্রিক হাতছানি। তো সেই হাতছানিগুলোকে আ এড়িয়ে গিয়ে তারা মানে আমাদের জাতীয় জীবনের ইতিহাস, আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, এগুলোর প্রতি হয়তো ততটা আগ্রহ পায় না। কিন্তু আমরা যারা মুক্তিযুদ্ধের প্রজন্মই বলা যায়, মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ১২ ছাড়িয়ে ১৩ তে পড়েছে। তো আমরা যারা সেই প্রজন্ম, আমাদের কিন্তু প্রতি মুহূর্তে মুক্তিযুদ্ধ আমাদেরকে প্রাণিত করে। মুক্তিযুদ্ধ আমাদেরকে সাহস যোগায়। মুক্তিযুদ্ধ আমাদেরকে তৈরি করেছে বলা যায়। মানে আমি আজকের যে মানুষ, এই মানুষটা আমাকে
যে বাবা মা তো মানুষ হিসাবে জন্ম দিয়েছেন, জি। হ্যাঁ, কিন্তু মুক্তিযুদ্ধ আমাকে এ, মানুষ হিসাবে তৈরি করেছে, আমি যেই মানুষটি, আমার মন আপনি মনন মনন আপনি এবং সবকিছু। আমাদের এই বাংলাদেশের সেই সময়ের মানুষ জি, সকলকে এইভাবে তৈরি করেছে। তাই এই যে একটা প্রজন্ম অতিক্রান্ত হলো কিন্তু তারা এক ধরনের উম্মূল মানে মাটি থেকে, আমাদের স্বাধীনতার চেতনা থেকে। এর দায় কি আমাদের নয়? অনেকে কিন্তু বলেন যে আমরা তাদের কাছে শিশুদের মানে এই প্রজন্মের কাছে, তরুণদের কাছে বা এই সময়ের ছেলেমেয়েদের কাছে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং এই দেশের মাটি ও মানুষের যে ঐতিহ্য সেটা যথার্থভাবে উপস্থাপন করতে পারিনি বা ব্যর্থ হয়েছি। এই দায় আমাদেরও বটে, কিন্তু সর্বাংশে না। কারণ একটা গাছ যখন মাটিতে জন্ম নেয়, তখন সে গাছকে বড় করে তোলে শুধু মাটি না, সেই গাছকে বড় করে তোলে শুধু সূর্যালোক না, সেই গাছকে বড় করে তোলার জন্য তার পরিবেশ, সেই গাছের যে মাটিতে জন্ম নেয় সেই মাটির যারা মানুষ আছেন তারা সবাই মিলে কিন্তু সেই গাছটিকে বড় করে। কাজে একটি ছেলে বা একটি মেয়ে যখন একটি পরিবারে জন্ম নেয়, তো সে যখন স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে আসে, সেই সময়টুকু শিক্ষকের কাজ হচ্ছে তাকে পাঠ দেওয়া, সত্যিকারের মানুষের পাঠ দেওয়া, জীবনের পাঠ দেওয়া। কিন্তু সে তো ওই আগে আমাদের প্রাচীনকালে যেরকম টোল থাকতো, যেরকম গুরুর কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করতো, সার্বক্ষণিকভাবে তাকে শেখাতেন, হ্যাঁ। কিন্তু এখনকার সময় তো সেইটি না, তাকে সিলেবাস অনুযায়ী বই পড়তে হয়, তাকে কারিকুলাম অনুযায়ী পরীক্ষা দিতে হয়, তাকে অভিভাবকের চাহিদা অনুযায়ী প্রতিযোগিতার মধ্যে নামতে হয়, তাকে কোচিং সেন্টারের ব্যবসা যারা করে তাদের হাতছানিতে তাকে যে সেই কোচিং সেন্টারে ভর্তি হতে হয়। অনেক রকম টান তাকে টানে এবং সেগুলোর মধ্যে দিয়ে সে বেড়ে ওঠে। তারপরে শুধু সে সিলেবাসের, আমরা যেমন ধরেন যখন লেখাপড়া করেছি তখন তো আমরাও তো সিলেবাসভুক্ত জিনিস পড়েছি, হ্যাঁ, কিন্তু আমরা পড়েছি, আমরা বই পড়ে বইয়ের ভিতরে যা ছিল সেটি আমরা জানার চেষ্টা করেছি, আমরা আশেপাশের সাহিত্য পড়েছি। কিন্তু এখনকার ছাত্রছাত্রীদের, আমার দীর্ঘ জীবনের যে শিক্ষকতা জীবন, সেই দীর্ঘ অভিজ্ঞতা থেকে জানি যে তারা পড়তেই চায় না। জোর করে যেটুকু পড়ে সেটুকু শুধু পড়ার জন্যই পড়ে, পরীক্ষাতে পাশ করার জন্যই পড়ে, কিন্তু মনে রাখে না। মনে রাখলেও সেটা তারা তাদের জীবনে প্রয়োগ করে না। ওই যে বললাম, তাদের অনেক রকম হাতছানি। এবং এই সমাজে এত রকম পরিস্থিতি আছে, আপনার রাজনীতি, আপনার অর্থনীতি, আপনার বিভিন্নভাবে যে বিশেষ করে তরুণ প্রজন্মকে নানানভাবে ব্যবহার করা, এই সমস্ত মিলিয়ে কিন্তু একটা ছেলে বা একটা মেয়ে বড় হয়ে ওঠে। এবং সে কারণে শুধু দায় যে আমরা শিক্ষক অভিভাবক হিসাবে আমরা বা শিক্ষক হিসাবে আমরা বা মা হিসাবে আমরা, তা নয়। ওই যে সন্তানটি তারও কিন্তু একটা দায় থাকে যে আমি যে মাটির উপর দাঁড়িয়ে আছি, এই মাটিটা কিভাবে এলো? এবং এই যে শক্ত একটা পাটাতন যদি আজকে এই ছেলেমেয়েরা যদি দেখতো যে ফিলিস্তিনিদের কি ভয়ংকর না, পরিস্থিতি, তারা সেটা দেখে না। এই এরা দায়টা এরা বাড়ির কাছে যে মায়ানমার এবং যে রোহিঙ্গাদের যে কি নৃশংস জীবন ব্যবস্থা সেটাও তারা দেখে না। না, দেখবে না তো। আর এই দায়টা যে শুধু আপনি বললেন যে তাদেরও একটা দায় আছে, এটা আমরা ভাবি যে একজন নাগরিক, যেমন পৌর বিজ্ঞানের সূত্র আছে যে রাষ্ট্রের যেমন দায়িত্ব নাগরিককে তৈরি করার, নাগরিকের প্রতি তার যেমন দায় দায়িত্ব আছে, আবার নাগরিকেরও দায় দায়িত্ব আছে রাষ্ট্রের প্রতি। নিশ্চয়ই। সেরকম আমরা ভাবি যে পরিবারের যেমন দায় দায়িত্ব আছে সন্তানের প্রতি, সন্তানেরও সেরকম দায় দায়িত্ব আছে। কিন্তু আসলে সেটা ঠিক ওইভাবে ঘটে না এখনকার সময়ে। এখনকার সময়ে সন্তানরা যে দায় দায়িত্ব বোধ করবে, এই মানসিকতাটা ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে। আমি আমার পরিবার বলেন, আমার আশেপাশের আত্মীয় স্বজন বলেন, আমার পাড়া প্রতিবেশী বলেন, বন্ধু বান্ধব, সেখানে দেখেছি যে এখনকার প্রজন্ম খুব বেশি আত্মকেন্দ্রিক, খুব বেশি বিচ্ছিন্ন। এমনকি তারা ঘরে থেকেও তার মা কি করছে, তার বাবা কি করছে, কিভাবে আয় করছেন, কিভাবে সংসার চালাচ্ছেন, এগুলো তারা জানে না। তারা শুধু নিজের মধ্যে থাকে, একটা আত্মকেন্দ্রিক। হ্যাঁ, আত্মকেন্দ্রিকতার জগৎ। এবং এই জগতে থাকে, এটা তাদের আমি দোষ দিই না, কারণ এই জগৎ ক্রমাগত তৈরি করা হচ্ছে। আপনি আপনি প্রযুক্তি এলো, আপনার ফেসবুক এলো, আপনার ইনস্টাগ্রাম এলো, আপনার আরো অনেক কিছু এলো, সেগুলোর ভিতরে তারা ঢুকে যাচ্ছে এবং সেগুলোতে ঢোকার জন্য অনেক মোহনীয় আকর্ষণীয় জিনিস তৈরি করা হচ্ছে। আমি দেখছি যে আমার নাতি নাতনিরা এই
গেম খেলে, মানে দেখে টেলিভিশনে, তারা সবই হচ্ছে মারামারি, ভয়ঙ্কর অস্ত্র নিয়ে তারা একজন আরেকজনের পিছনে ঘুরে বেড়াচ্ছে। তা আমি বলছি যে কেন এটা দেখো, এখানে তো অস্ত্র ছাড়া কিছু নাই, শুধু একজন আরেকজনকে হত্যা করবে, কেন এটি দেখো? দেখে কেন? যে ওর মধ্যে একটা উত্তেজনা আছে, একটা উন্মাদনা আছে উন্মাদনা আছে। ওই এবং উন্মাদনা, ফোর্স আছে, হ্যাঁ অপরকে অবদমন করা হ্যাঁ যায়। হ্যাঁ, কাজে শিখবে কি আমাদের প্রজন্ম? এই যে আমরা বলছি যে হ্যাঁ ওদেরও দায় আছে, কেন? কোন দুঃখে এই দায় পালন করতে যাবে? তারা করবে না। আমরা যদি সেইরকম একটা জায়গায় পৌঁছে দিতে পারি, ধরেন এখন অস্ট্রেলিয়া এবং আরেকটা উন্নত দেশ তারা কিন্তু একটা আইন করেছে সম্প্রতি। এই অস্ট্রেলিয়া করেছে কয়েকদিন আগে যে ১৮ বছরের আগে কোনো ছেলেমেয়ের হাতে মোবাইল দেয়া যাবে না। হ্যাঁ, আমরা এরকম আইন করতে পারি। এখন আমাদের দেশে তো আইন শুধু কাগজে কাগজে বাঘ, মানে কাগজে কলমে সীমাবদ্ধ। আইন কেউ মানে না। এবং দেখবেন যারা নাকি আইন প্রণেতা, যারা আইনের রক্ষক, তারাই প্রথম আইন ভঙ্গ করে। হ্যাঁ, আমার সেদিন বাংলাদেশ বেতার একটা রেডিওর একটা প্রোগ্রাম ছিল গানের। তা আমি গিয়ে 2 ঘন্টা অপেক্ষা করলাম, আমার সিরিয়াল পড়লো 17। 2 ঘন্টা অপেক্ষা করলাম, যে তখনও আসেন। আমি গিয়ে শুনি 7 নম্বর চলছে, এবং 2 ঘন্টা পরেও শুনি যে 7ই চলছে, এরকম। তো একবার গেলাম স্টুডিওতে, কি দিয়ে দেখলাম একজন গান করছে না। তা আমি বললাম যে ওনার নাম্বার কত, সিরিয়াল এটা কত চলছে? বলে না, এটা কোনো নাম্বার না, উনি স্পেশাল এখানে ঢুকেছেন। তা বলছি, কেন? আপনি তো সিরিয়াল ব্রেক করে কেন ঢুকাবেন? বলে এটা চলে, এটা হয়। তা পরে আমার আর বসে থাকা সম্ভব ছিল না, আমি চলে এলাম। কিন্তু এই যে অনিয়ম জি। প্রত্যেকটা জায়গায়, এটা তো খুবই একটা ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুপরিমাণ, আমি একটা মানে সাম্প্রতিক একটা আমার অভিজ্ঞতা থেকে বর্ণনা করলাম। এই বড় বড় জায়গায় আপনি যত আইন আদালত বিচার আছে, সব জায়গায় দেখবেন যে তারা নিয়ম ভঙ্গ করে। সাংবাদিকরা সত্য প্রকাশ করলে তাদের নিয়ে জেলে ভরে। এটা তো নিয়ম হলো না, আইন হলো না। কাজে আইন দিয়ে কিছু হয় না আমাদের দেশে। বিদেশে যেটা হয় সেটা হচ্ছে সেখানে আইনের প্রয়োগ আছে, জাতি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তারা, আমি দেখেছি যে একটা খালি রাস্তা যেখানে নাকি ক্রসিং আছে, তো সেখানে সিগন্যালের বাতি জ্বললে কোনো কিছু নাই, কিন্তু মানুষ ঠিক দাঁড়িয়ে থাকবে। যখন সবুজ বাতি জ্বলবে তখন তারা যাবে। একটা পিঁপড়াও যাচ্ছে না কিন্তু সেই রাস্তা দিয়ে, কিন্তু ওটা নিয়ম যে দাঁড়িয়ে থাকবে। অর্থাৎ হ্যাঁ, আইনের প্রতি কাজে সে আইনের কত প্রতি শ্রদ্ধাশীল। শ্রদ্ধাশীল থাকতে হবে। এখন আমাদের দেশে যারা আইন করে তারা আইন ভাঙে, সাধারণ মানুষ তো আইন ভাঙবেই। তা প্রত্যেক জায়গায় দেখা যায় টাকা দিয়ে পয়সা দিয়ে তার কাজটি আগে করতে চায়, তাই না? এইরকম সর্বত্র হচ্ছে আইনের লঙ্ঘন। হ্যাঁ, যদি আইন মান্য করা হতো, আইন অনুযায়ী শাস্তি দেওয়া হতো, তাহলে সমাজে অপরাধ কমে যেত, অনিয়ম বিশৃঙ্খলাটি কমে যেত। কিন্তু আমাদের সেই চর্চাটা নেই, আমরা মুখেই বলি, মুখে বলে বলে আ ফেনা তুলে ফেলা হয়। গত সরকারের পতনের পর যে সরকার এসছিল, একটা ২-১.৫ বছরের একটা ইন্টারিম গভর্নমেন্ট আমাদের রাষ্ট্র পরিচালনা করেছে। এবং আমরা খুব আশাবাদী হয়ে উঠেছিলাম যে লোভ, লালসা এবং আপনি যে বললেন যে আইন ভঙ্গকারী, এবং সত্যিকার অর্থেই সেই সরকার প্রচুর পরিমাণে আইন ভঙ্গ করেছে এবং প্রচুর পরিমাণে এই দেশের টাকার জনগণের তহবিল তছরূপ করেছে, দেশের ব্যাংক লুট করেছে, নানা রকমের ঘটনা ঘটেছে। তারপরেও ভেবেছিলাম যে এই ইউনূসের নেতৃত্বে যে সরকার এসছে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, সেই সরকারটা একটা সুন্দর সমাজ ব্যবস্থা, একটা মানবিক সমাজ ব্যবস্থা এবং একটা সৎ সমাজ ব্যবস্থা তৈরি করবে। আজকে পত্রিকায় বা আমরা কয়েকদিন ধরে দেখতেছি যে তারাও সুইস ব্যাংকে তাদের টাকা জমা রেখেছে। তাহলে আমরা আসলে আস্থা রাখবো কোথায়? আমাদের আস্থা রাখার জায়গা নেই। সুইস ব্যাংকে দেখা যায় কত 41% না কত পার্সেন্ট হ্যাঁ, টাকা, ২ হ্যাঁ, বছরে বেড়েছে, 2 ১.৫ বছর বছরে বেড়েছে। বেড়েছে, মানে আগের তুলনায়। তাহলে আপনি কোথায় যাবেন? হ্যাঁ, আমরা আশা করেছিলাম, মানুষ সবসময় পরিবর্তন প্রত্যাশী। একটা জিনিস চলতে থাকলে যে যে জিনিসটা চলছে সেও তার আম, নতুন কিভাবে যুগের সাথে কিভাবে তাল মিলিয়ে চলা যাবে, কিভাবে মানুষের দুঃখ দুর্দশা দূর করা যাবে, সেগুলো হয়তো অনেক সময় আর অতটা খেয়াল করে না, যে এভাবে চলছে তো চলছে, কিন্তু মানুষ চায় পরিবর্তন। আচ্ছা, আরেকটা দল আসুক, আরেকজন মানুষ আসুক, দেখা যাক না তারা কিভাবে চালায়। আরো ভালো, ভালোর তো শেষ নাই। আর যেগুলো মন্দ আছে সেগুলো থেকে যাতে আমরা অতিক্রম করতে পারি। কিন্তু আহ, আমাদের সেই আশা ভরসার হতাশায়, জায়গাগুলো নেই। না, হতাশায় পরিণত হয়েছে। আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারে যতটা সময় কেটেছে ততটা সময়ে
পূর্ববর্তী সময়ের যে অন্যায়, অবিচার। অত্যাচার, অবিচার সেগুলো চাইতে ভালো তো করেই নাই, বরঞ্চ আমাদের এই যে ভরসার জায়গা যেটি, আমাদের গৌরবের জায়গা যেটি, আমাদের অহংকারের জায়গা যেগুলো, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের ৩২ নম্বর, আমাদের স্বাধীনতা জাদুঘর, আমাদের এই সমস্ত জায়গায় হামলা হয়েছে এবং নতুন একটা অপসংস্কৃতি, মব কালচার যেটি, সেটি তৈরি হয়েছে। অনেকভাবে আমাদের সমাজের যে ভারসাম্য আমরা প্রত্যাশা করি, যে সংহতি আমরা কামনা করি, সেটি ভেঙে পড়েছে এবং এই একেবারে তাসের ঘরের মতনই মনে হচ্ছে যে আমাদের কাছে ভেঙে পড়লো। হ্যাঁ, যারা সরকারে ছিলেন তাদের কাছে হয়তো মনে হয়েছে এটাই ঠিক, কিন্তু আমরা যারা জনগণ, আমরা আমাদের দৃষ্টি দিয়ে বিচার করব। আমরা বিচার করব বাজারে কত টাকার দাম বেড়ে গেল তরি তরকারি, মাছ তরকারি বা ডিমের বা চালে, সেটা দিয়ে আমরা বিচার করব, তাই না? তা আমাদের কাছে মনে হয়েছে যে এই সংহতিটা ভেঙে যাচ্ছে এবং তার জন্য কোনো পীড়ন, মানসিক পীড়া সেই সময় ছিল না। যারা নাকি দেশ চালানোর জন্য বসেছেন, যে সেই পীড়াটা তাদের ছিল না। তারা তখন শুধু এক ধরনের এটাকে কি বলবো, মানে সাফাই গাওয়া হয়েছে। হ্যাঁ, নীরবে সমর্থন দিয়েছে এবং সাফাই গাওয়া হয়েছে যে জনগণের রোষ এগুলো করেছে। হ্যাঁ, এতে করে দেখি না কত দূর যায়, কতটা সর্বনাশ হয়, দেখি না এতে করে তো আরো সাহস পেয়ে যায় যারা এই সমস্ত কাজগুলো করে। আপনি আরেকটা জিনিস দেখেছেন যে পীর মুর্শিদ, তাদের যে সমাধি, কবর, হ্যাঁ, সেগুলো ভাঙচুর করা হয়েছে প্রায় ৩০০-র মতো। এইটা বাংলাদেশে অভাবনীয়, এটা এর আগে কখনো এটা চিন্তাও করা যায়? অভাবনীয় চিন্তা তো করা যায়নি। মানে কবর থেকে মৃতদেহ তুলে তাকে পোড়ানো হয়েছে। এই যে বিভৎসতা, এবং এই বিভৎসতা নানা রূপে, নানা মাত্রায় কিন্তু এখন ছড়িয়ে পড়ছে। যে মানুষের, আমরা যে সমস্ত জিনিসগুলো জানতাম যে মানুষের দরকার, যে মূল্যবোধ, মনুষ্যত্ববোধ, এগুলো একেবারে পুরোপুরি যেন ধ্বংস হয়ে গিয়েছে। আমরা যেন এখন মানুষ নামক একটা আজব প্রাণী, যার ভিতরে মনুষ্যত্ব বোধ নাই, যার ভিতরে মায়া নাই, মমতা নাই। আজকের কাগজে দেখলাম 5 বছরের একটা ছেলেকে এই শিক্ষা দেওয়ার জন্য প্রতিপক্ষকে, তার ছেলেটাকে নিয়ে 1.5 ঘন্টার মধ্যে অপহরণ করে 1.5 ঘন্টার মধ্যে তাকে মেরে ফেলেছে। মানুষ কতখানি মনুষ্যত্বহীন, মানে পশুর সাথে তুলনা দেওয়া যায় না, কারণ পশুর নিজস্ব একটা ধর্ম আছে, সেই ধর্ম অনুযায়ী কিন্তু পশু কাজ করে। ক্ষুধা না লাগা পর্যন্ত সে কিন্তু না না না, সেটা করবে না। এবং সে নিজে আক্রান্ত না হলে কিন্তু একটা সাপও অন্যকে ছোবল দেয় না। কাজে তাদের ধর্ম আছে। মানুষ বলে যে পাশবিক, জান্তব, এই সমস্ত কথা আসলে এখনকার যারা মনুষ্যত্বহীন, অমানুষ, দানব, কি বলবো আমি জানি না, তাদের জন্য খাটে না। তো এই সমস্ত পরিস্থিতি তো আমরা চাইনি, আমরা চেয়েছি আরো ভালো হবে। তো এখন দেখা যাক, এখন আবার পরিবর্তন হয়েছে আমাদের প্রশাসনে, কতদূর ভালো হয় আমি জানি না। মাত্র তো কয়েক মাস হলো সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন একটি সুস্থ, সবল এবং একটা মুক্ত গণতান্ত্রিক সমাজ তৈরি করতে, কিন্তু একলা প্রধানমন্ত্রী চাইলে তো হবে না, তার চারপাশে মানুষ যারা আছে তাদেরও চাইতে হবে, তাহলেই না গড়ে উঠবে। আপা, আপনার একটু লেখালেখির দিকে যাই। অনেকদিন পরে দিয়ে আপনি বইটা আমার হাতে পেলাম আমি, সেটি হচ্ছে নির্বাসিত প্রেমের গল্প, তুমুল বৃষ্টির কোরাস। বাহ, কয়টা গল্প আছে এখানে? 20টা বোধহয়। আমাদের সমাজ ব্যবস্থায় আরেকটা ট্যাবু আছে, প্রেম এবং ভালোবাসা এবং এর মধ্যে যৌনতা কিংবা শারীরিক সম্পর্ক, সেগুলো জানি কেন আমাদের মধ্যে এক ধরনের অবসেশন তৈরি করে দেয়, অথচ এটা কিন্তু বহমান, চিরন্তন। এই অবসেশনটা থেকে কি বেরিয়ে আসা সম্ভব আমাদের সমাজ ব্যবস্থায়? একজন লেখক হিসাবে, গল্পকার হিসাবে আপনার মনোভঙ্গিটা জানতে চাই। বেরিয়ে আসছে, কিন্তু আবার অবসেশনও আছে, এবং বিশেষ করে নারী লেখকদের মধ্যে। এবং এটার পিছনে কারণ হচ্ছে বহু যুগের, শতাব্দী প্রাচীন যে সংস্কার এবং নারী জীবনের যে অবরুদ্ধতা, অনুশাসন, এইগুলো তো তাকে তৈরি করে। এগুলো থেকে তার বের হয়ে আসাটা কঠিন। একজন নারী যখন একটি লেখা লেখেন, তখন তার যে পরিবেশ, তার স্বামী, তার সন্তান, তার আত্মীয় স্বজন, তারা
ওই লেখাটির মধ্যে ওই নারী মানুষটিকে খোঁজেন। এটা হলো হ্যাঁ। সমস্যা। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এখন ওই নারী যদি তার একটা প্রেমের গল্প লেখেন, সেই নায়িকার নাম যাই হোক না কেন, তার পরিবেশ ওখানে খুঁজবে তাকে। হ্যাঁ, এবং ওই মানুষটিকে, এটা শুধু নারীর ক্ষেত্রে না, পুরুষের ক্ষেত্রেও পুরুষের হয়। ক্ষেত্রেও। হ্যাঁ, নারীর ক্ষেত্রে একটু বেশি হয়তো হয়। তো এটা খোঁজে। এবং আমাদের প্রতিষ্ঠিত লেখকদের মধ্যেও এরকম অনেক গল্প আছে যে আম, তাকে ওই নামে ডাকা হচ্ছে। হ্যাঁ, তো এটা ঘটে। দেখেন, এটাকে এই ধরনের এটাকে কি বলবো, মানসিক যে পরাধীনতা বা আঘাত, এগুলো যে অতিক্রম করতে পারে, হ্যাঁ, পাঠকদেরও কেউ একটু কেউ পারে। অগ্রসর হতে হ্যাঁ, হয়। পাঠকরা যে হ্যাঁ, মানসিক একটু অগ্রসর হবে, হ্যাঁ, সেটাও কিন্তু খুব দরকার। সেটাও খুব দরকার। তো এটা পাঠক, সেই ধরনের পাঠক আছে কিছু, কিন্তু বেশিরভাগই নাই সে ধরনের পাঠক।